আজকে একটি সত্য ঘটনা বলবো আপনাদের সতর্ক হওয়ার জন্য, শিখে নেয়ার জন্য। তো ঘটনাটা এক ফুপু এবং তার ভাইয়ের ছেলের মধ্যে। তো এক ফুপু তার ভাইয়ের ছেলে এক ব্যাংকে জব করে। ব্যাংকের নামটা আমি বলছি না। কেন বলছি না আপনারা একটু পরে বুঝবেন। তো ওই ফুপু তার জমি বিক্রির ৳১২,০০,০০০ দিয়ে সে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করবে আরকি। এখন ফুপু যখন ব্যাংকে আসলে ডিপোজিট করবে তখন তো ভাইয়ের ছেলে যেহেতু ব্যাংকার, তখন তো আর ব্যাংকে না গেলেও হয়। বলল যে, "আমি করব।" তো ভাইয়ের ছেলে তার জন্য একটা ফর্ম নিয়ে আসলো। ফর্মটা লিখে-টিখে সে ফুপু সাইন করে দিল। টাকাটা ওর হাতে দিয়ে দিল। সে ব্যাংকে ফিক্সড ডিপোজিটের পর তাকে একটা আপনারা তো জানেন ফিক্সড ডিপোজিট করলে একটা রিসিট দেয়া হয় যেটাকে এফডিআর বলা হয়, ফিক্সড ডিপোজিট রিসিট। এই রিসিটটা ফুপুর হাতে দিয়ে দিল। এখন ফুপু যে ৩ মাস মেয়াদি এফডিআর করেছে, ৩ মাস পর যে ইন্টারেস্ট সেটাও ওই ভাইয়ের ছেলে যিনি ব্যাংকার, সে তার ব্যাংক থেকে ইন্টারেস্টটা তুলে ফুপুকে দিয়ে দেয়, পৌঁছে দেয়। এটা আমরা অনেকেই করি আত্মীয়স্বজনের থাকলে। তো যাই হোক এখন ঘটনা কি হইলো যে দেখেন এই ফুপুর হঠাৎ করে আপনার এই টাকাটা দরকার। এখন ফুপুর টাকাটা দরকার, ফুপু এটা ভাঙতে চাচ্ছে। বলতেছে, "তুই ভাইঙ্গা টাকাটা আমাকে নিয়ে আয়, আমার টাকাটা দরকার।" এখন ভাইয়ের ছেলে বলতেছে যে, "ফুপু এখন তুমি এটা ভাঙবা কেন? এটা ভাঙলে তোমার লস হবে, এই হবে, সেই হবে।" হাবিজাবি নানান কথা বলতেছে। তো কথার এক প্রসঙ্গে সে বলে ফেলছে যে, "তুমি এটা বন্ধক রেখে তো লোনও নিতে পারো ব্যাংক থেকে।" আপনারা জানেন এফডিআর করলে এফডিআর টা আবার ব্যাংকে বন্ধক রেখে যত টাকার এফডিআর করেছেন আপনারা তার 80% থেকে 90% পর্যন্ত টাকা, যেমন ৳১,০০,০০০ এফডিআর করলে ৮০ থেকে ৯০,০০০ টাকা আপনি আবার উল্টা ব্যাংক থেকে লোন নিতে পারেন। এটাকে এসওডি বলে, সিকিউরড ওভারড্রাফট। তো যাই হোক আপনার ওই বলার পরে ফুপু বলল, "আচ্ছা ঠিক আছে তাহলে তুই আমার লোন করে দে।" এখন সে তো আসলে একটু ঝামেলায় পড়ে গেছে। কারণ কি? সে ওই ফুপুর যেই ৳১২,০০,০০০ ছিল সেটা মূলত ব্যাংকে সে জমাই করেনি। সে এফডিআরই করেনি ব্যাংকে। সে এই টাকাটা আপনার ওই শেয়ার মার্কেটে ইনভেস্ট করছে। তার উদ্দেশ্য ছিল আসলে ফুপুর টাকাটা মেরে দেয়া না। শেয়ার মার্কেটে টাকাটা ইনভেস্ট করা এবং ফুপুর যখন টাকার দরকার হবে শেয়ার সেল করে টাকাটা ফুপুকে আবার দিয়ে দিবে। বাট ইন দ্যা মিন টাইম ঘটনা অন্যটা ঘটে গেছে। এখন সে যখন বলতেছে, "ফুপু এখন আসলে এগুলা করা যায় না। ব্যাংকে বন্ধ আছে, এ আছে, সে আছে। আপাতত এই লোনগুলা দিচ্ছে না।" তখন ফুপু কি করলো একটু সন্দেহ হইল তার কথাবার্তা শুনে। ফুপু ওই ব্যাংকেরই অন্য একটা ব্রাঞ্চে গেল। গিয়ে ওই এফডিআর এর যে রিসিটটা তাকে দিল, এটা তার অফিসারকে দিল। দিয়ে বলল যে, "দেখেন তো আমার এই রিসিটের এগেইনস্ট এ আমি লোন নিতে চাই। লোন নিতে পারবো কিনা?" তো ওই ব্যাংক অফিসার বলল যে, "এটা তো আসলে যেই ব্যাংক থেকে আপনি যেই ব্রাঞ্চ থেকে আপনি এফডিআর টা করছেন সেই ব্রাঞ্চে নিয়ে যেতে হবে। কয় তারপরে আপনি একটু দেখেন না নিতে পারবো কিনা?" তখন সে ব্যাংক অফিসার তার যে কম্পিউটার আছে, কম্পিউটারে যে সফটওয়্যার এন্ট্রি গুলা থাকে না? ওই অ্যাকাউন্ট নাম্বারটা যে এফডিআর রিসিটে লেখা আছে এটা চেক করে দেখতেছে কি আসলে এই নামে কোনো অ্যাকাউন্টই নাই। তখন তার একটু সন্দেহ হলো। মানে বলতেছে যে, এটা তো কোনো অ্যাকাউন্টই নাই এখানে। আপনি এটা কোথা থেকে পেলেন?" তো এটা শুনে ফুপু বলতেছে যে, "না, আমি তো এফডিআর করছি। এই যে এই ব্রাঞ্চে দেখেন।" তখন ওই যেই পাশের ব্রাঞ্চে গেছিল, পাশের ব্রাঞ্চ তো তাৎক্ষণিকভাবে ওই ব্রাঞ্চে যোগাযোগ করছে যে, "আপনার ব্রাঞ্চে এই একটা এফডিআর ইস্যু করা আছে ৳১২,০০,০০০ আর এটা তো সিস্টেমে পাচ্ছি না। কি সমস্যা? দেখেন তো নাম্বারটা দিল।" তো এর মধ্যে জানাজানি হয়ে গেল এই ঘটনা। জানাজানি হওয়ার পরে ওই ব্যাংকের ম্যানেজার যখন এগুলা জেনে ফেলছে, জেনে ফেলার পরে সে ব্যাংকের আপনার যে ব্যাংকের নিজস্ব অডিট আছে, এটাকে বলে ইন্টারনাল অডিট। আর যে ডিপার্টমেন্টটা এগুলো নিয়ে কাজ করে তাদেরকে বলে ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট মানে আইসিসিডি বলে আরকি। তো তারা অডিট টিম পাঠায় দিল। অডিট টিম এসে দেখলো যে এই ঘটনা এখানে কোনো এফডিআর ওপেন করা হয়নি ৳১২,০০,০০০ কোন ফর্ম আপনার যেটা ফুপুকে দিয়ে ফিল আপ করে আনা হইছে এটা ব্যাংকেও সংরক্ষণ করা হয়নি। সিস্টেমে কোন অ্যাকাউন্ট নাম্বারও ক্রিয়েট করা হয়নি। জাস্ট ওই ফুপুর ভাতিজা কি করছে, আপনার ওই একটা এফডিআর এর যে রিসিট, সেই রিসিটটা সে কৌশলে এফডিআর এর রিসিটের যে বই থাকে সেখান থেকে সরিয়ে নিয়ে সে নিজেই ২ টা স্বাক্ষর দিয়ে একটা আপনার ভুল অ্যাকাউন্ট নাম্বার মানে মন গড়া একটা অ্যাকাউন্ট নাম্বার বসায় দিয়ে ফুপুকে বুঝাই দিছে যে তোমার এফডিআর করা হয়ে গেছে। এখন এই লোকের তো চাকরি চলে যাওয়ার কথা। তাই না? যে ফ্রড করেছে। কারণ এখানে সে অনেকগুলো অন্যায় করেছে। এফডিআর এর রিসিট গুলা যখন আপনি ইস্যু করেন তখন এটার ব্যাংকে একটা কাছে রেজিস্টার থাকে। সেখানে প্রত্যেকটা রিসিটের কিন্তু আলাদা নাম্বার থাকে। সেখানে এন্ট্রি থাকে। সে সবগুলো জায়গায় ট্যাম্পারিং করে ভুল ইনফরমেশন দিয়ে সে একাই ২ টা স্বাক্ষর দিয়ে এই কাজগুলো করেছে। ব্যাংকের রেপুটেশন নষ্ট হচ্ছে না? হচ্ছে। এখন তার চাকরি যাবে। এখন ফুপু তো ঝামেলায় পড়ে গেছে। ঝামেলা হলো যে আপনার একদিকে এই টাকা তো ব্যাংক পায়নি। এই টাকার লায়াবিলিটি ব্যাংক নিবে না। ফুপুর এই টাকাও রিস্কি। আর এই ভাতিজা যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করছে সে শেয়ারের দাম আসলে কমে গেছিল। সে লস খাইছে। সেখান থেকে এই শেয়ারের পুরো টাকাটা আসতেছে না। আর যেহেতু সে ফ্রড করছে, এই ফ্রড করার কারণে কি হইছে তার চাকরি চলে যাবে। এখন ফুপু উল্টা ব্যাংক ইয়ের আপনার অথরিটির হাতে পায়ে ধরার অবস্থা যে যা হইছে এগুলা আসলে আমার টাকাই কোনো সমস্যা নাই। ফুপু কিছুটা আপনার উল্টা অ্যাক্টিং ও করতেছে যে এগুলো আমি জানতাম, সে আমাকে বলছে সেই আপনারা তার চাকরিটা খাইয়েন না। বাট আল্টিমেটলি ওই অফিসার যেই কাজটা করেছে, ফুপু জানুক আর না জানুক, সে তো একটা ফ্রড এর আশ্রয় নিয়েছে। সে একটা
টাকা নিয়ে আপনার অ্যাকাউন্ট না খুলে আপনার একটা ইন্সট্রুমেন্ট ইস্যু করে দিয়েছে ব্যাংক থেকে। তো এই ফ্রডের জন্য তার কিন্তু অবশেষে চাকরি চলে গেছে। তো এই ঘটনাটা থেকে শিক্ষণীয় বিষয় এইটা যে ব্যাংক শব্দের অর্থই ট্রাস্ট। আমরা বি বিশ্বাস করে মানে ব্যাংকের প্রতি বিশ্বাস করে আমরা আপনার অনেক সময় যেই অফিসারের সাথে আমার ভালো রিলেশন টাকা জমা দেওয়ার দরকার হলে তার ডেস্কে রেখে পাসওয়ার্ডটা দিয়ে চলে আসি। এটা সে করে দেয়। কিন্তু সব মানুষ তো সমান না। লোভের বশবর্তী হয়ে কিন্তু কেউ এই ধরনের ঘটনা আপনার ঘটাইতে পারে। আপনার অ্যাকাউন্টে টাকা জমা না দিয়ে এটাকে অন্য কোনো কাহিনী করে দিতে পারে। আরেকটা বিষয় হলো নিয়ম অনুযায়ী আপনি ব্যাংকে যত ক্যাশ ট্রান্সেকশন করবেন, টাকা তুলতে গেলে তো আপনাকে কাউন্টারে যেতেই হবে। আর টাকা জমা দিতে হলে অবশ্যই ব্যাংকের ক্যাশ কাউন্টারে গিয়ে জমা দেওয়ার নিয়ম। আপনি সেই নিয়ম মেনে ওই ফুপু যদি ব্যাংকের ক্যাশ কাউন্টারে যেত, তাহলে ব্যাংকের অন্যান্য অফিসাররাও দেখতো যে এখানে টাকা জমা হইছে একটা ভাউচারে, টাকা জমা হইতো, সিস্টেমে টাকাটা ইনপুট হইতো। মানে এই ফ্রডটা বা এই দুর্ঘটনাটা ঘটতো না, ফুপুর টাকাটাও রিস্কে পড়তো না, আর ওই ভাতিজারও চাকরি যাইতো না, ওই রেপুটেশনও নষ্ট হইতো না। তো সব মিলে আপনাদের জন্য মেসেজ হলো এটা, আপনারা যখন আপনার ব্যাংকে ক্যাশ টাকা জমা দিবেন, তখন আমার পরামর্শ থাকবে যত কষ্টই হোক, আপনারা ব্যাংকের ক্যাশ কাউন্টারে যান। ক্যাশ কাউন্টারে গিয়ে আপনি টাকাটা জমা করেন। এই সকল বিষয়ে আপনারা প্রতিনিয়ত সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। আমি আপনাদেরকে এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো জাস্ট সচেতন করা। আর্থিক সাক্ষরতা সম্পর্কিত এরকম সচেতনতামূলক কনটেন্ট আমি তৈরি করে থাকি। আপনারা যারা নতুন তারা আমার সাথে যুক্ত হতে পারেন। আমি এরকম বিভিন্ন বিষয়ে আলাপ করে থাকি।